প্রফেসর ইউনূসের আপনার যে হ্যালোটা আছে, তাকে নিয়ে যে গদগদ ভাবটা আছে, সেটাকে আমি কোশ্চেন করেছি, প্রশ্ন করেছি। প্রফেসর ইউনূস নিজেই তো একজন দণ্ডিত ব্যক্তি হিসেবে শপথ গ্রহণ করেছেন আপনার এই দ্বিতীয় অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে। সুতরাং এগুলো রাজনৈতিক উদ্দেশ্যে আপনার মামলাগুলো দায়ের করা হয়েছিল এবং তাকে দণ্ডিত করা হয়েছিল। সুতরাং এখনো রাজনৈতিক বিবেচনায় ডেফিনেটলি এই মামলাটা এতদিন পরে রুজু করা হয়েছে। আমাকে কখনো জিজ্ঞেসও করা হয়নি। আমাকে নিয়ম মাফিক যেটা হলো যে আপনি প্রাথমিক যখন অনুসন্ধান করেন, তখন আপনি সংশ্লিষ্ট ব্যক্তি যাদের নামে অভিযোগ ভাবছেন আছে, তাদেরকে ডেকে তাদের তো আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেবেন। সেটা কিচ্ছু করা হয়নি। হঠাৎ করে হুট করে কথা নাই বার্তা নাই আজকে এই বিষয়টা নিয়ে তারা একটা প্রেস কনফারেন্স করেছেন, করে আপনার এই 5 জনকে আপনার আসামি করে মামলা দায়েরের ঘোষণাটি দিয়েছেন। এবং খেয়াল করে দেখেন, যেহেতু আমি একজন পরিচিত মানুষ, সেই কারণে আমার ছবি দিয়ে পুরো মিডিয়া ফ্লাডেড করে ফেলা হয়েছে, অ্যাজ ইফ আমি একক আসামি, বাকি কাউকে লোকে চেনে না, এরকম ভাব। প্রফেসর নুরুন নবী আমার সহকর্মী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে আমরা কাজ করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডক্টরও ছিলেন এবং তিনি একজন আপনার কৃতবিদ্য প্রফেসর। তার নাম ব্যবহার করা হয়েছে কিন্তু তার ছবি টবি কোথাও দেওয়া হয়। মানে টার্গেট হচ্ছে আমি। এখন উদ্দেশ্য হচ্ছে আমার কণ্ঠরোধ করা, আমাকে মেলাইন করা, সামাজিকভাবে স্টিগমাটাইজ করা। এবং ট্রেডিশনাল যে কায়দাটা আছে যে একজনকে যদি স্টিগমাটাইজ করা যায়, তার সঙ্গে লোকজন মেলামেশা করবে না এবং তার বক্তব্য 2 বার চিন্তা করে গ্রহণ করবে ইত্যাদি, খুব দুরভিসন্ধিমূলক বিষয়টা। এবং এর পেছনে আমি বলবো প্রফেসর ইউনূস এবং খলিল রহমান যিনি নিরাপত্তা উপদেষ্টা, দুজনেই যুক্ত এবং তাদের যোগ সাজসে এই কাণ্ডটি হয়েছে, দুদকের মাথার উপর দিয়ে গেছে। এমনটা তো অনেকে মনে করছেন যে আপনি উচ্চকণ্ঠ যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, এই মুহূর্তে এই সরকারের বিরুদ্ধে। তো যদি তাই হয়ে থাকে, মামলা মোকদ্দমা দিয়ে কণ্ঠরোধ করার চেষ্টায় এটি কি কখনো সফল হয়েছে, বা এই বিষয়গুলো বুমেরাং হয়ে ওঠে কিনা সরকারের জন্য? যেমন আপনি তো আওয়ামী সরকারের বিরুদ্ধে শেষ পর্যায়ে আপনি উচ্চকণ্ঠ ছিলেন, বিভিন্ন অনিয়ম দুর্নীতি এখনো আছে এবং বরাবর করবো। এবং নিজে আমি আমাদের তৎকালীন রেজিস্ট্রার কর্নেল আবু হেনা মোস্তফা কামাল, অবসরপ্রাপ্ত, তাকে সহ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রকাশ্যে দীপুমনির ইন্টিগ্রিটি চ্যালেঞ্জ করেছি এবং প্রেস কনফারেন্স করে পুরো বিষয়গুলো বিব্রত করেছি। এবং তার আগে আপনার এই কাজ কন্টিনিউ করার প্রয়োজনে প্রতিটি স্টেক হোল্ডারকে চিঠি দিয়ে জানান দেওয়া হয়েছে যে আমরা এই কাজ করতে যাচ্ছি। মানে আমরা লুকিয়ে চুরিয়ে কোনো কাজ করেছে বলার কোনো সুযোগ, সবকিছু ট্রান্সপারেন্ট। আর এই টাকার এক ফুটো পয়সাও তো আমার অ্যাকাউন্টে ঢোকেনি। আপনার সেখানে নিয়ম মাফিক যে বৈঠকগুলো করতে হয়েছে, সেটার জন্য আইনত যেই আপনার সিটিং অ্যালাউন্স বরাদ্দ 3-5 হাজার টাকা, সেই ধরনের অর্থ গ্রহণ করা ছাড়া একটা ফুটো পয়সা কিন্তু আমরা কেউই গ্রহণ করিনি। আর ঠিকাদাররা ঠিকাদারদের টাকা নিয়েছেন, তাদের টাকা ব্যবহার করেছেন প্রকল্পের কাজে, এবং সেটা তো অ্যাডজাস্টেড হয়ে যাবে নিয়ম মাফিক। এটা একটা আগাম সমন্বয়ের মতো বিষয়। খুব উদ্দেশ্যমূলক ভাবে প্রফেসর ওই নুরুন নবীর আমলের যে বিষয়গুলো, সেগুলোকে সঙ্গে যুক্ত করে দিয়ে আপনার একটা মেলাইন করার চেষ্টা, উদ্দেশ্যমূলক ভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এবং এই সরকারের যে সূক্ষ্ম রাজনীতি আছে তার বহিঃপ্রকাশ এর মধ্যে আমি লক্ষ্য করছি। যদি তাই হয় যে আপনি এই সরকারের বিভিন্ন অনিয়ম বা অপকর্মের বিরুদ্ধে কথা বলছেন, তাহলে অন্য আর যারা বলছে, তাহলে কি আমরা ধরে নেব যে সবাইকেই এই মামলা মোকদ্দমার এক ধরনের ভয় ভীতির মধ্যে রাখার একটা চেষ্টা করা হচ্ছে? ডেফিনেটলি ধরুন, আমাকে একটা কেস স্টাডি হিসেবে ধরে মেলাইন করার চেষ্টা থেকে বাকি সবাইকে সতর্ক করার একটা প্রক্রিয়া এটি, এতে কোনো সন্দেহ নেই। এবং আপনার এর আগেও দীপুমনির ইঙ্গিতে আমার নামে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় মামলা করা হয়েছিল। আমরা কিন্তু মাথা নোয়াইনি, উচ্চকণ্ঠ ছিলাম বরাবর সেই আমলেও, এবং প্রতিবাদী ছিলাম, প্রতিবাদ করেছি এবং আল্লাহর রহমতে সেই মামলা জয়লাভ করেছি। এই বর্তমান মামলাও আমি মনে করি টিকবে না। এক, আর গায়ের জোরে অবৈধ প্রভাব খাটিয়ে যদি করা হয়, আমি বলবো জনগণের করের টাকায় পরিচালিত দুদকের যে সময় এবং ম্যান ডেইজ তা নষ্ট হয়েছে, অপচয় হয়েছে।
এবং আমি বা ধরুন যারা উচ্চকণ্ঠ, আপনি বা আপনার মাসুদ কামাল কিংবা রনি বা অন্যরা দেশের ভেতরে থেকে যারা সমালোচনা মুখর, তাদের কোনোভাবেই কেউ কুপকাত করতে পারবে আমরা কোনো অবস্থায় মাথা নোয়াবো না, এবং আমাদের যে ট্র্যাক রেকর্ড আছে সেটি সমুন্নত রাখবো। কাম হোয়াট মে, প্রফেসর ইউনূস কেন, খলিল রহমান কেন, যে কেউ আপনার কোন রকমের অন্যায় যদি করেন, তার শেষ দিন পর্যন্ত যতক্ষণ আমার শ্বাস প্রশ্বাস আছে, আমি জীবিত আছি, আমি তার প্রতিবাদ করব, ক্ষান্ত হব না। আপনি একটু আগে বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছিল সেগুলো রাজনৈতিক, আসলে কি সবগুলো রাজনৈতিক ছিল নাকি ভিত্তি ছিল? আমি বেনিফিট অফ ডাউট দেবো, কারণ এটা এই বিষয়ে বেশি কথা বলাটা আদালত অবমাননার সামিল হবে, কিন্তু তিনি একজন দণ্ডিত ব্যক্তি হিসেবে কিন্তু আপনার শপথ গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা হিসেবে। পরে এটা নিয়ে আমাদের সিনিয়র সাংবাদিক, আমাদের একেএম পাটোয়ারি, তিনি যখন বিষয়টা নিয়ে শো করলেন, ওপেনলি কথা বলা শুরু করলেন, তারপর তড়িঘড়ি করে তার সেই দণ্ড মওকুফ করা হয়েছে। এই সরকারের গোড়াতেই তো নানান ঝামেলা আছে। আপনার এই যে রেফারেন্স, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে, তারপরে আইএসপিআর তালিকাটা হাজির করে দিল, যে মাননীয় তৎকালীন প্রধান বিচারপতি এবং মাননীয় বিচারপতি দুজনই তাদের হেফাজতে ছিলেন, তখন কিভাবে গোজামিল দিয়ে আপনার এই রেফারেন্সটা প্রণয়ন করা হয়েছে। তো সেই জন্য একে একে যত গভীরে যাবেন ততই দেখবেন এর মধ্যে নানান গোজামিল আছে। এখন ধরুন, ক্ষমতা চিরস্থায়ী নয়, মৌরুষি পাট্টা নয়, আর এককভাবে প্রফেসর ইউনূস পৃথিবীতে প্রথমবারের মতো নোবেল পুরস্কার পাননি, সে বিষয়গুলো কিন্তু ভুলে গেলে চলবে না। আপনার তার যেই দর্শগুণের একজন মানুষ, মানবীয় যে সত্তা, সেই অনুসারে তার স্ট্রেংথের জায়গা যেমন আছে, উইকনেসও আছে। সেই বিষয়গুলো নিয়ে যেহেতু তিনি আপনার প্রাইভেট লাইফ থেকে পাবলিক লাইফে এসছেন, অ্যাজ এ পাবলিক মেম্বার অফ দ্য পাবলিক কমিউনিটি, আমাদের প্রত্যেকের অধিকার আছে তাকে নিয়ে সমালোচনা করার, কথা বলার। এই সেই জন্য কুপিত হয়ে তিনি দুদকের মতো ইনস্ট্রুমেন্টকে আপনার রাগ বিরাগের বশবর্তী হয়ে আমাদের বিরুদ্ধে ব্যবহার করবেন, সেটা কখনোই আমি মনে করি ধোপে টিকবে না, এবং কালের বিচারে তা সবাই বিবেচনায় নেবে। বিষয়টা দ্রুততম সময়ের মধ্যে কি করতে পারে, আপনি যেমন কোন রকমের আমাদেরকে ফর্মালি ডেকে জিজ্ঞাসাবাদ না করে, কোন রকমের ইন্টারভিউ না নিয়ে হুট করে আপনি একটা মামলা রুজু করে দিলেন, তারপরে দ্রুততম সময়ের মধ্যে একটা চার্জশিট হাজির করলেন, করে ধরেন আটক করার ব্যবস্থা করলেন, তাতে কি সরকার খুব গৌরবান্বিত হবে? বা আমাদের কণ্ঠ হয়তো আপনি বাহিনী বার রেখে সাময়িকভাবে আপনি রুদ্ধ করার চেষ্টা করবেন, কিন্তু আমি দীর্ঘদিন ধরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সঙ্গে কাজ করে অভ্যস্ত, অসংখ্য প্রিজনার অফ কনসায়েন্সের কেস নিয়ে ক্যাম্পেইন করেছি দেশে বিদেশে। আমাদের মতো লোককে আপনি এইভাবে হয়রানি করার উদ্যোগ নিয়ে, আর যাই হোক, এই সরকার মহিমান্বিত হবে না, হতে পারে না। বলছেন যে হুট করে মামলাটি হয়েছে, কিন্তু 2021 সালেই তো ইউজিসি তদন্ত করেছিল এবং তারা নাকি সেখানেও যাদের দিয়ে তদন্ত করেছে তাদের একজন বরখাস্ত, আরেকজন আপনার মামলার আসামি। তাদেরকে দীপমণি ভয় দেখিয়ে, নানান প্রলোভন দেখিয়ে এই ধরনের একটা দায়সারা গোছের তদন্ত করবার চেষ্টা করেছিল, এবং সেটি নিয়ে কোন রকমের সাবস্টেন্স যদি থাকতো, ওটা করতে গিয়ে বরং আরো যেটা হয়েছে, আমরা যেটা বারবার বলে আসছিলাম, যে আমার দায়িত্ব নেওয়ার আগে এই কাজগুলো সম্পন্ন হয়েছে, সুতরাং ওর দায় আমি কেন নেব? যখন আপনি একজন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, ধারাবাহিক ভাবে কতগুলো কাজ করে যেতে হয়। এটা হচ্ছে অফিস অফ দ্য ভাইস চ্যান্সেলরের কাজ, ব্যক্তি প্রফেসর নুরুন নবী বা প্রফেসর কলিমুল্লাহ। ওই বিশ্ববিদ্যালয়টি নানান ভাবে সংকট সংকুল একটি জায়গা। আমাদের দ্বিতীয় ভাইস চ্যান্সেলর একদিন আগে অব্যাহতি পেয়েছিলেন এই দুর্নীতির অভিযোগে, প্রফেসর জলিল রাজশাহী ইউনিভার্সিটি, এবং তিনি যেই কাজগুলো করেছিলেন সেই কারণে এই বিশ্ববিদ্যালয় স্টিগমাটাইজড হয়েছে, এবং তার নামে দুদকের মামলা হয়েছে, জেলও খেটেছে। এখন ধরুন, সবাইকে এক কাতারে ফেলে এক কায়দায় হেনস্থা করার যে অপচেষ্টা, সেটি আমি বলবো সরকারের করের, যে জনগণের যে কর দিয়ে সরকার লালন পালন করা হচ্ছে, তার অপব্যবহার, ক্ষমতার অপব্যবহার,
এবং ট্র্যাডিশনাল যে কায়দাগুলো আছে, মানুষকে ভয় দেখানো, মানুষকে বিব্রত করা, মানুষকে স্টিগমেটাইজ করা। এখন খেয়াল করে দেখেন, সারা দেশ ফ্লাডেড, সবগুলো ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় আমার নাম ফলাও করে বলা হচ্ছে। তার মানে এটা তো ইন এ ওয়ে আমার উপকারী হচ্ছে। পুরো জনগোষ্ঠী জানে যে আমি কি কাজ করি, কেন করি এবং কি কারণে আমাকে বিব্রত করার চেষ্টা চলছে। জি, আমি দীপমণি চেষ্টা করেছিলেন, করে সফল হননি। প্রফেসর সাবেক শিক্ষামন্ত্রী দীপমণির সঙ্গে আপনার ক্লাসটা কোথায় ছিল, দ্বন্দ্বটা কোথায় ছিল? মানে তিনি দ্বন্দ্বটা কেন হচ্ছে আপনাকে উনি নানান রকম অন্যায় আবদার করতেন, আমি সেটা কমপ্লাই করিনি। এক। আচ্ছা, দ্বিতীয়ত, আমি বলেছি যে উনি যে অসহযোগিতা করছেন সেটি আমি পাবলিক করে দেবো, এবং প্রেস কনফারেন্স করে 14টা প্রায় টেলিভিশনে আমি লাইভ প্রেস কনফারেন্স করেছিলাম। তখন থেকে তিনি আমাকে মেলাইন করবার চেষ্টা করছেন, মিডিয়াতে আমাকে এক ধরনের বিতর্কিত চরিত্রে রূপান্তরিত করার জন্য একই নিউজ বারবার করবার চেষ্টা করেছেন। করে বিষয়টা হয়েছে আমি এক ধরনের জাতীয় পরিচিতি অর্জন করেছি, এবং আমি এই প্রফেসর ইউনূসের আমলে যেটা পেলাম, ডেফিনেটলি দেখবেন আল্লাহর রহমতে আন্তর্জাতিক পরিচিতি লাভ করব। আমার শেষ প্রশ্ন, যদি এই যে অভিযোগে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে এর সত্যতা না থেকেই থাকে, যদি সত্যি সত্যি শুধুমাত্র উচ্চ কণ্ঠ যে আপনি বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে, এই কারণে যদি মামলাটি হয়ে থাকে, এবং নিশ্চয় আরো অনেকের বিরুদ্ধে হবে, এ করে কি আসলে শেষ রক্ষা কোনো সরকারের হয় বা হয়েছে কখনো, বা অথবা এই সরকারের জন্য হবে? দেখুন, 1971 সনে আমাদের জাতীয় বীর যারা, তাদের প্রত্যেকের নামে 14 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল আপনার দুষ্কৃতকারী বিবেচনায়। আপনার নূরে আলম সিদ্দিকী বলুন, শাহজাহান সিরাজ বলুন, আসম আব্দুর রব বলুন, আব্দুল কুদ্দুস মাখন বলুন,